দিগন্তবেলার প্রেমান্দোলন লেখিকা আফরোজা আশা পর্ব ৫৭ প্রথম অংশ। সপ্তাহখানেক হলো পাটোয়ারি বাড়িতে আছে বেলা। তালুকদার বাড়িতে আসার নাম নেয়নি বলে দিগন্তও জোর করেনি, বরং মনে মনে বিশাল ফোন দিয়ে এঁটেছে আর কদিন থাক বাপের বাড়ি মেয়েটা, তারপর পুরো বছর কাজছাড়া করবে না। দুপুরে খেয়ে দিয়ে শুয়েছিল দিগন্ত। গতরাত জেগে কাজ করার দরুন অল্প কিছুক্ষণের মাঝেই গভীর নিদ্রায় ডুবেছে। ঘুমের ঘোরে অনুভব করছে সে বুকের উপর কিছু একটা নড়াচড়া করছে, কেমন যেন নরম নরম ভাব। এক পর্যায়ে ঝট করে চোখ খুলল দিগন্ত। মাথা হালকা উঁচিয়ে বুকের উপর ঘাপটি মেরে থাকা প্রাণীকে দেখে লাফিয়ে উঠে বসল। ফলস্বরূপ প্রাণীটা প্রায় বিছানা থেকে গড়িয়ে মেঝেতে পড়ে যাচ্ছিল। তৎক্ষণাৎ দুটো হাত তাকে বাঁচালো। জোরে জোরে দম ফেলে সামনের রমণীর উদ্দেশ্যে হুঙ্কার ছুড়ল দিগন্ত। এটা এখানে কিভাবে এলো? তাড়াতাড়ি ফেল, কামড়াবে বেলা, ছেড়ে দে তাড়াতাড়ি। বেলা অগ্নিদৃষ্টিতে তাকালো দিগন্তের দিকে। হাতে থাকা নরম পশমের বিড়ালটাকে সন্তর্পণে কোলের মাঝে নিয়ে বলল, আপনি আস্তে ধীরে উঠবেন না? এখনই তো পড়ে যেত, ব্যথা লাগতো ওর। বিছানা থেকে তড়িঘড়ি করে নামলো দিগন্ত। বেলার কোল থেকে সাফেদ গুলোমুলো বিড়ালটাকে টেনে নেওয়ার প্রয়াস চালিয়ে বলল, আমার হাতে দে, বাইরে ফেলে আসি। আছড়ে নিলে ভ্যাকসিন দিতে হবে, ছাড়। শরীর কিঞ্চিত বাঁকিয়ে নিল বেলা। ললাটে বিশাল ভাঁজ ফেলে আওড়ালো, ফেলবেন কেন? ও জেনি, আমাদের বাবু। সহসা বেলার কোলে থাকা বিড়ালটার দিকে ক্ষিপ্ততার সহিত চাইল দিগন্ত। কোনা চোখে পরক করতে করতে আওড়ালো, কোথা থেকে তুলেছি সেটাকে? আব্বু দিয়েছে, কি সুন্দর তাই না? তেদর গলায় জবাব দিল দিগন্ত, ভালো না, যে দিয়েছে তার বাড়িতে রেখে আসবি। হয়তো ইচ্ছে করে এসব আপদ আমার ঘরে পাঠাচ্ছে, আমাকে সময় না নিয়ে ওটাকে নিয়ে পড়ে থাকবি। তোর বাপের মতলব আমি ভালো করে বুঝি। আমার জন্মদিনে চেয়েছিলাম, তখন দিতে পারিনি বলে কদিন আগে এনে দিয়েছে। আপনি আমার আব্বুকে নিয়ে বাজে কথা বলবেন না, আবার চলে যাব তাহলে। এতক্ষণে টনক নড়ল দিগন্তের। বেলার কাছাকাছি এসে প্রশ্নাত্মক গলায় বলল, আজ আসবি বলিসনি যে, কার সাথে এসেছিস? আব্বু। আমাকে কেন জানানো হয়নি? মুচকি হাসল বেলা। দিগন্তের গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, সারপ্রাইজ। ভ্রু কুঁচকে নিল দিগন্ত। বেলাকে টেনে এনে ধুম করে শুয়ে পড়ল। শক্ত বেষ্টনীতে বেঁধে রাশভারী গলায় বলল, বিড়াল ফেরাল সাইডে ফেলে চুপচাপ ঘুমা, আরামের ঘুম হয়নি এত রাত। জেনিকে পাশে রেখে দিগন্তের বুকে দুহাতে ধাক্কা দিল বেলা। দূরত্ব বাড়ানোর চেষ্টা চালিয়ে বলল, ঘুমাবেন মানে? আব্বু এসেছে তো, নিচে চলেন। হুম, তাতে আমার কি? দিহান আছে বাড়িতে, আপনার সাথে দেখা করবে বলে অপেক্ষা করছে। ঘাড় কিঞ্চিত নিচে নামিয়ে বক্ষগাছের বন্দি রমণীর মুখ পানে তাকালো দিগন্ত। দ্বিধান্বিত স্বরে আওড়ালো, আমার সাথে দেখা করবে? উপর নিচ মাথা নাড়িয়ে বলল বেলা, ওঠেন। বেলাকে ছেড়ে উঠে বসলো দিগন্ত। বিরক্তিমাখা গলায় বলল, মেজাজ ভালোই আছে, মতলব কি? আবার খোঁচাতে এসেছে? আমি তোকে আসতে বলিনি, নিজে নিজে এসেছিস, এখন আর যেতে দিব না কোথাও। আগে নিচে যান, আসার অনেকক্ষণ হলো, আব্বু রেগে যাবে কিন্তু। বেশ ভাব টেনে বলল দিগন্ত। কারোর আগে ধার ধারে না দিগন্ত তালুকদার। পরক্ষণেই সুরসুর করে বাইরের পানে হাঁটা ধরল। চুলে ব্যাক ব্রাশ করতে করতে বেলার উদ্দেশ্যে বলল, ঘরে থাক, নিচে আসার প্রয়োজন নেই। যদি বলেছে ১-২ বছরের জন্য তোকে ও বাড়িতে রাখবে, তবে আজ যুদ্ধ চলবে। বেলা গোল গোল চোখে চেয়ে রইল দিগন্তের যাওয়ার পানে। তখনই জেনি এসে ওর কোলের মাঝে জায়গা করে নিল। দরজার দিক থেকে মনোযোগ সরিয়ে জেনিকে নিয়ে দিগন্তের পিছু পিছু পা বাড়ালো সে। সিঁড়ি বেয়ে নিচে নেমে রান্নাঘরের সামনে দাঁড়ালো দিগন্ত। কিঞ্চিত ঘাড় হেলানি ধীর স্থির গলায় ডাকলো, মণি। কাপে চা রাখছিল মিতালি। দিগন্তের আওয়াজ পেয়ে সম্মুখ পানে তাকালো। বল। শুনলাম তোমার ভাই আমার খোঁজ করছে। হ্যাঁ, ড্রয়িং রুমে যা। কেন বলো তো, হঠাৎ এত গদগদ ভাব? তেরামি করবি না দিগু, ভদ্রভাবে কথা বলবি। দিগন্ত সে কথা কানে তুলল না। পকেটে দুহাত গুজে আস্তে ধীরে ড্রয়িং রুমে চলে এলো। জয়নাল তালুকদার, দিহান আর রহমান পাটোয়ারি কিছু একটা আলাপ করছিল। দিগন্তের আগমনে তিনজনের দৃষ্টি তার দিকে ঘুরল। রহমান পাটোয়ারি তীক্ষ্ণ নজর আর চোখে খেয়াল করল দিগন্ত। ভেতরে ভেতরে বেশ অপ্রস্তুত হলো। উপরের গুরুগম্ভীর স্বভাবখানা ফুটিয়ে রেখে রহমান পাটোয়ারিকে সালাম দিয়ে তার পাশেই বসলো। নড়ে চড়ে বসলো রহমান সাহেব। মিতালি এসে সবার হাতে চায়ের কাপ ধরিয়ে দিল। প্রত্যাশাকে নিয়ে দিশা উপস্থিত হলো সেখানে। দিশার পাশে দাঁড়িয়ে হতবিহ্বল বেলা অবাক লোচনে একবার বাবার মুখের দিকে দেখছে, তো একবার দিগন্তের দিকে। দুজনে পাশাপাশি বসে চা খাচ্ছে। কি শান্ত, কি স্বাভাবিক আচরণ তাদের। অথচ ঘর থেকে এই অবধি রাস্তাটুকু কত ভাবনা চিন্তা করতে করতে এসেছে বেলা।
ভয়ে অন্তরাত্মা এখনো সিটিয়ে আছে যেন। চা শেষ হওয়া পর্যন্ত রহমান পাটোয়ারি আর জয়নাল তালুকদারের খোশ গল্প চলল। এর মাঝে দিগন্তের সাথে কোনো কথা হয়নি তার। ভ্রূক্ষেপহীন দিগন্ত কেবল নিশ্চুপ হয়ে ওদের কথা শুনছে আর চায়ে চুমুক দিচ্ছে। চা নাস্তার পর্ব শেষে উঠে দাঁড়ালেন রহমান। বেলাকে কাছে ডেকে ভালো মন্দ কথা সেরে সবার থেকে বিদায় নিয়ে নিলেন। মিতালি আরও কিছুক্ষণ থাকার আবদার রাখলে হাসি মুখে নাকচ করলেন তিনি। অতঃপর দিগন্তের সামনে এসে বললেন, বাইরে আসবেন? ব্যাস এটুকুর অপেক্ষাই ছিল যেন দিগন্ত। কথাটা শেষে রহমান পাটোয়ারি বাইরে গেল। দিগন্ত অবশ্য তাড়াহুড়ো করল না, মিনিট দুয়েক সময় ব্যয় করে তবে বাইরের পানে গেল। এদিকে বেলার কপাল ঘামছে। কনুই দিয়ে দিশাকে ডেকে ভীতিকণ্ঠে বলল, ওরা এখন কি কথা বলবে? আমাকে নিয়ে আবার ঝগড়া ঝামেলা করবে না তো? কতদিন পর আব্বু আমার সাথে ঠিকঠাকভাবে কথা বলছে, আবার আগের মতো মুখ ফিরিয়ে নেয় যদি। বলতে বলতেই ছলছল হলো বেলার নেত্রপল্লব। তালুকদার বাড়ির বাইরের ফটকে মুখোমুখি দাঁড়িয়ে আছে দুজন মানব। নীরবতায় সেদ ঘটিয়ে রহমান পাটোয়ারি প্রশ্ন করলেন, কাজকর্ম চলছে ঠিকঠাক? শান্ত স্বরে জবাব এলো দিগন্তের, জি। সূক্ষ্ম নজরে রহমান পাটোয়ারিকে অবলোকন করে পুনরায় বলল, আপনাকে একটু বেশি স্বাভাবিক লাগছে। অস্বাভাবিক হলে কি বর্তমান পাল্টানো যাবে? তবে আপনার মেয়ে জামাই হিসেবে মেনে নিলেন? না, কেবলমাত্র ছোট মেয়ের স্বামী, তাই থাকবেন। রহমান পাটোয়ারির মেয়ে জামাইরা নম্র ভদ্র স্বভাবের, আপনার মতো রকচটা নয় যে বাড়ি বয়ে গিয়ে মেয়ের গায়ে হাত তোলে। ঠোঁট বেঁকিয়ে মৃদু হাসল দিগন্ত। ব্যঙ্গাত্মক সুরে আওড়ালো, ফয়সাল ভাই আর দিহান তবে আপনার আদর্শ জামাই। বেশ ভালো, কিন্তু দিগন্ত তালুকদারকে মানুষের সামনে কি বলে পরিচয় করাবেন? নাকি পরিচয় না দেওয়ার জন্য মেয়েকেই ত্যায্য করবেন? শেষের কথাটা শুনে অসন্তোষ চিত্তে দিগন্তকে এক পলক দেখলেন রহমান সাহেব। অতঃপর পিঠের পিছে দুহাত রেখে রাস্তার দিকে দৃষ্টি করে গম্ভীর গলায় বললেন, হাঁটতে হাঁটতে কথা বলি, জরুরি আলাপ আছে। দিগন্ত সায় দিল। পাশাপাশি দুজনে হাঁটতে শুরু করলো। চোয়ালের তীক্ষ্ণতা প্রায় সমান। কিছুটা দূরে এগিয়ে রহমান পাটোয়ারির কোনো এক পরিচিত লোকের সঙ্গে সাক্ষাৎ হলো। লোকটার সঙ্গে দুটো ভালো মন্দ আলাপ করে দিগন্তকে দেখিয়ে পরিচয় করালেন তিনি, আমার ছোট মেয়ে জামাই। এতক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকা দিগন্ত হকচকিত রহমান পাটোয়ারির দিকে মুখ ফিরালো। কিংকর্তব্য বিমুখ সে। রহমান পাটোয়ারি তার দিকে না তাকিয়ে ঠান্ডা গলায় বললেন, আমার চাচাতো ভাই সে, তোমার চাচা শ্বশুর হবেন। হতবিহ্বল দিগন্ত লোকটার সাথে কথাবার্তা বলল। মিনিট পাঁচেক পর লোকটা প্রস্থান করল। ললাটে বেশ কয়েক ভাঁজ ফেলে দিগন্ত প্রশ্ন ছুড়ল, আপনি না মেয়ে জামাই হিসেবে মানেন না, তবে এসব কি ছিল? বাইরের মানুষের সামনে ভেতরকার দ্বন্দ্ব প্রকাশ করতে নেই। রাজভারী গলায় আওড়ালো দিগন্ত, আমার প্রতি আপনার এত ক্ষোভ কেন? ভালোবাসি আপনার মেয়েকে, সুখে রাখবো। এত রাগ এত ক্ষোভ মানায় না পাটোয়ারি সাহেব। ম্লান হাসলেন রহমান পাটোয়ারি। অদূরে দৃষ্টি নিবদ্ধ রেখে বিরস গলায় বললেন, বাবা হন, তারপর বুঝবেন। নিভে গেল দিগন্ত। দুজনের চরণ পুনরায় রাস্তায় চলমান হলো। এদিকে বেলকনিতে দাঁড়িয়ে রাস্তার দিকে চেয়ে আছে বেলা। অদূরে রহমান পাটোয়ারি বেশ গুরুতর ভঙ্গিতে কিছু একটা নিয়ে দিগন্তের সাথে কথা বলছেন। আস্তে আস্তে বেলার চোখের আড়াল হয়ে গেল তারা। হাত পা ঘেমে জবুথবু অবস্থা বেলার। ভয়ে বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ করছে। না জানি তাদের মাঝে কি কথা হচ্ছে।